কোনোদিন আমার সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনে কখনো অনুশোচনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চান শুধু স্থাবকতা। নন্দদিদি, তুমি যদি আর এক পাও এগো, তাহলে আমি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপে দেবো। আমি কিন্তু যে কোনো মুহূর্তে মার্ডার হয়ে যেতে পারি। আমি এমন কিছু জানি যাতে সরকারটা পড়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পুলিশ মন্ত্রী আর একদিকে স্বাস্থ্যমন্ত্রীও। তো এই আরজিকর কাণ্ডের পর এই যে সঞ্জয়, তিনি তো সিভিক ভলেন্টিয়ার, তার বিরুদ্ধেও তো ব্যবস্থা নিতে পারতো পুলিশ মন্ত্রী হিসেবে। আর বিনীত গোয়েলের দেখলাম প্রাইস পোস্টিং হয়ে গেল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা কথাই বলা আমার পক্ষে বলা সম্ভব, বা আমি বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় চান শুধু স্থাবকতা। সেখানে কেউ যদি তাকে স্থাবকতা না করে, আমি একসময় করেছি, তাই জন্যই তো আমাকে ডেপুটি স্পিকার করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা জিনিসও চান, সব রেকর্ড তিনি করবে, আর সব রেকর্ড তার বাড়ির লোকেরা করবে। এই যে অভিষেক এখন এত ভোটে জিতলো কি করে? যদি অনিল বোসের সম্বন্ধে এই প্রশ্নটা উনি করে থাকেন, আমি তো নিজে সাক্ষী, তাহলে অভিষেকের সম্বন্ধে অভিষেক কি? হ্যাঁ, অভিষেক নিশ্চয়ই অনেক কাজ করেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রে, কিন্তু ওখানে কি ভোট হয়েছে? ভোটই তো হয়নি। আর এই যে এখন যা টালমাটাল অবস্থা চলছে, যে বিজেপি আসবে না তৃণমূল আসবে, সেটা তো আগামী দিনে দেখা যাবে। কিন্তু যে টাটা সিংহ আন্দোলন হয়েছিল, এবার শুভেন্দু অধিকারী বলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে, টাটারাও আবার ফিরে আসবে। কিন্তু রাজ্যের শিল্প কই? এখন তো সবই ওই পুজোর অনুদান বাড়ছে, ভাতা ডিএও নেই। দেখুন, আমি তখন বিজেপি করি, আমি তো চাই বিজেপি আসুক। মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মেয়ে বলে যে মা, আমরা আগে বাঙালি বলতে গর্ববোধ করতাম, ভাগ্যিস দিদি প্রধানমন্ত্রী হয়। এখন বাংলার অবস্থা কোথায় যাচ্ছে? কিসের ভাষা আন্দোলন? এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এই তো বাংলা ভাষার, মানে বাংলা ভাষায় লেখা দিদির কবিতা। আমি যেটা বলছি সেটা দিদির কবিতা। আমি তো কোনো, আমি আমার মেয়ের নাম দিয়া, দিয়াকে বলি দিয়া, এটার কি কোনো তুমি মানে খুঁজে পাও? এপাং ওপাং জপাং। তখন আমার মেয়ে বলে, মা, দিদি ভাগ্যিস প্রধানমন্ত্রী হয়, তাহলে বাংলার যে অবস্থা, ভারতবর্ষেও তাই অবস্থা হবে। এই যে মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আমি বেতন নিই না, ভাতা নিই না, বইয়ের যে রয়্যালটি আছে ওটা দিয়ে চলে, তো উনি কতটা সিম্পল লাইফ লিড করেন সেটা আপনারা দেখেছেন। যে উনি টালির চালের বাড়িতে থাকতে পারেন, কিন্তু ওনার হাতের ফোন, পরনের ব্র্যান্ডেড শাড়ি, ব্র্যান্ডেড চপ্পল নিয়েও বিতর্ক উঠেছে, বারে বারে বিরোধীরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তো আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন? আপনি সেই সিঙ্গুর আন্দোলন থেকে মানে এত দিন ধরে দেখছেন, 32 বছরের একটা জার্নি, তো একদম দিদি কেমন? দেখুন, বাংলার মানুষ যেমন দেখে দিদিকে, স্বচ্ছ, বাংলার মানুষের চোখে তো দিদি স্বচ্ছ। আমরাই তো একদিন বলতাম যে সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল। সেই জোড়াফুল চিহ্নে সবাই ভোট দিন, তবেই তো তৃণমূল সরকারটা এসছে। আর দিদি কিন্তু ব্রেন চাইল্ড, দিদি হচ্ছেন দেবকী তৃণমূলের। আর আমরা হাজার হাজার যশোদা তৃণমূলকে প্রতিপালন করেছি, তৃণমূল তারপরে ক্ষমতা এসেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা পলিটিক্স করতে শুরু করেছিলাম, 84 সালে তো আমার পলিটিক্সের শুরু, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু মুখ, আর এখন হয়ে গেছেন মুখোশ। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি একটা বই নিয়ে বিতর্ক বেঁধেছিল, কিন্তু বইয়ের উপর নিষেধাজ্ঞাও জারি হয়েছে আদালতের তরফ থেকে। কিন্তু এই দীপক ঘোষের বইতে কি এমন আছে যে এটা নিয়ে এত বিতর্ক হচ্ছে? দেখুন, দীপক ঘোষের, আমি যতদূর জানি, দীপক ঘোষ আমাদের সময় একজন এমএলএ ছিলেন। দীপক ঘোষ আমাকে একবার ফোন করলেন, বললেন যে সোনালি, তুই তো এখন মমতার খুব অ্যান্টি। তখন আমি বললাম, দীপক দা এভাবে বলবেন, কারণ আমি এখন অন্য দল করি, আমাকে তো অ্যান্টি হতেই হবে, তুই আমার বইয়ের উদ্বোধনে আয়। আমি কৌশলে এড়িয়ে গেলাম, না আমি সেদিন থাকবো না। আজকে আমি আপনাকে বলছি, আমি কিন্তু যে কোনো মুহূর্তে মার্ডার হয়ে যেতে পারি। মমতাদি এতটাই ভিনডিকটিভ, মমতাদি হাত কাঁপবে না যদি দেখে সোনালী গুহকে কেউ মার্ডার করে দিয়েছে, বা মমতাদি হয়তো মার্ডার করে দেবেন, কারণ তার তো গুন্ডা বা এর কিছু, মানে আপনি অনেক কিছুর সাক্ষী। আমি এমন কিছু জানি যাতে সরকারটা পড়ে যেতে পারে। কিন্তু তাহলে বোমাটা ফাটাচ্ছেন না কেন? সময়ের অপেক্ষা। আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাঝে মাঝে দেখা যায় যে একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব চলে আসে তৃণমূলে। কখনো বড় বড় ইভেন্ট হলে নেতাজি ইন্ডোরে হয়তো মমতার পোস্টার রয়েছে, অভিষেকের পোস্টার নেই। তো আগামী দিনে কি কোথাও অভিষেকের দল আলাদা হয়ে যাচ্ছে বা মমতার আলাদা, এরকম কোনো বিভাজন দেখতে পাবো? না, এরকম কোনো সম্ভাবনাই নেই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো আন্দোলনের মধ্যে দিয়ে ওঠেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটার নেতা। অভিষেক আমার থেকে, আমার সন্তানের মতো, আমি তাকে সন্তান স্নেহে ভালোবাসি এখনো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো আমাকে সোনালী পিসি বলে কথা বলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো আন্দোলনের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেত্রী ছিলেন, এখন তিনি মুখ্যমন্ত্রী, শাসক দলের সুপ্রিমো, এই দুই মমতার মধ্যে পার্থক্য কোথায় বা কিভাবে দেখছেন, মানে আগের মমতার এই মমতা? একজন ছিলেন মুখ, আর একজন হয়ে গেছে মুখোশ। মানে যেভাবে এখন তৃণমূলে দুর্নীতি, কাটমানি বিষয়টা চলে এসছে, তা তো কোথাও যেন মমতার উপরে যেন আস্থা রাখছে মানুষ। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ওই এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, তাতে মানুষ ভুলে যাচ্ছে। এই যে পুজোর অনুদান বাড়িয়ে দিলেন, আমি সেদিন দেখছিলাম টিভিতে 1,10,000। 1,10,000। আমি ভাবলাম যে
আমরা টিভি দেখলে বাড়িতে সব বাড়ির মেম্বার একসঙ্গে দেখি। আমি বললাম কি হচ্ছে, কি উনি ওনার পৈতৃক টাকা দিচ্ছেন নাকি? এটা দিচ্ছেন আমার আপনার টাকা। আগের বার 85 দিয়েছিলাম, এবার 90 দেবো না, নিলামে তোলা হলো। হ্যাঁ 1 লাখ, তাহলে 1,10,000। এটা তো উনি কোনো পৈতৃক দিচ্ছেন, টাকা দিচ্ছেন না, আমার আপনার টাকা দিচ্ছেন। মমতাদি যেটা পারেন না করতে। আমাকেই তো সিঙ্গুর আন্দোলনে এমন মার খেতে হয়েছিল, আমার টয়লেট হয়ে গেছিল। কে মেরেছিল? অরিন্দম সরকার, তো যে এখন সুপ্রতিম সরকার, তিনি তখন মানে মমতাদিকে যে প্রাইজ পোস্টিং পেলেন। তো দিদির নির্দেশে কি কি কাজ করতে হয়েছে আপনাকে? কারণ আপনি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউতে বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য গলা টিপতে বলা হয়েছে। নিশ্চয়ই দিদি আমাকে ফোন করলেন, তখন আমাদের বিরোধী দলের নেতা ছিলেন পঙ্কজ ব্যানার্জি। পঙ্কজদা, ওখানে আপনাদের হাউস চলছে তো? পঙ্কজদা বললেন হ্যাঁ মমতা হাউস চলছে। আমি তখন জিজ্ঞেস করলাম পঙ্কজদা কে ফোন করেছে? তখন পঙ্কজদা বললেন মমতা ফোন করছে, মানে উনি বাঙাল ছিলেন, মমতা ফোন করছে। তখন আমি বললাম একটু কথা বলা যাবে? তখন উনি বললেন যে তুই তো সোনালি হাউসে আছিস। তখন আমি বললাম আজকে তো নানুর দিবস, তো তুমি কি নানুর পৌঁছে গেছো দিদি? নানুরে তো 11 জন মুসলমান সম্প্রদায়ের মানুষকে তো কুপিয়ে মেরে ফেলা হল। তখন বলে আমাকে তো ঢুকতেই দিচ্ছেন, তোরা হাউসে কিছু করবি না? তখন আমি পঙ্কজদার দিকে তাকাচ্ছি টালু বলে। তো পঙ্কজদা বললেন কি বলছে মমতা তোকে? তখন আমি বললাম কিছু করতে বলছে, এত বোম মারছে সিপিএম যে দিদিকে ঢুকতেই দিচ্ছেন। তখন পঙ্কজদা বলে চল তাহলে বিধানসভায় বুদ্ধদেব আছেন। আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে বললাম উল্লেখ করতে হতো যে এরকম আমি জানতে পেরেছি দূরভাষ, টেলিফোনকে তো দূরভাষ বলে, দূরভাষ মাধ্যম, যে আমাদের নেত্রীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি বলে তেড়ে গেলাম। বুদ্ধবাবু তখন এরকম করে ঘাটটা এরকম করে রেখেছে। আর নন্দরানী দল তখন কেশপুরের এমএলএ 1 লক্ষের বেশি ভোটে জিতেছে। নন্দরানী দল তখন আসছেন আর কি বুদ্ধদেবকে রেস্কিউ করতে। আমি বললাম নন্দরানী দলকে সম্মান দিই যে নন্দ দিদি তুমি যদি আর 1 পাও এগো তাহলে আমি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপে দেবো। তখন বুদ্ধদেব ভট্টাচার্য উঠে দাঁড়িয়ে বললেন যে নন্দ দিদি আপনি আপনার সিটে ফিরে যান, আমি ঠিক আছি। আর সিপিএম থেকে তখন চিৎকার করছে। তখন আমি বললাম কেউ আর 1 পায়ে, মানে নিচে সিপিএমের কণিকা গাঙ্গুলি ছিল। আমি বললাম কণিকা দি তোমাদের সবাইকে বলছি, আমাকে তুমি জানো, তোমরা জানো আমার জীবন মৃত্যুর ভয় নেই, আমি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য গলা টিপে দেবো। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য একটা শুকনো কাশি দিয়ে ওনার সেক্রেটারি লায়েককে ডাকলেন, ভাস্কর লায়েক, তাকে ডাকলেন। বললেন লায়েক দেখুন ওখানে কারা বম্বিং করছে, ওদের নেত্রীকে নাকি ঢুকতেই দেওয়া হচ্ছে না। তখন লায়েক ওনাকে কিছু রিপোর্ট ব্যাক করল। তো উনি বললেন, আর তখন পঙ্কজদা বললেন যে চল আমরা ওয়ার্কআউট করি। আমরা ওয়ার্কআউট করলাম। তখন বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে ডাকলেন, ডেকে বললেন সোনালি আপনি 1 মিনিট দাঁড়ান, 10 মিনিটের মধ্যে ওখানে বম্বিং থেমে যাবে, তারপরে আপনার নেত্রীকে ঢুকতে পারবে। আমাদের জিত হয়ে গেল। আমরা মানে আমাদের ওটা জয় তো। বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে ডেকে বললেন, তারপরে আমরা সবাই ওয়ার্কআউট করলাম। তখন কি অনুশোচনা হচ্ছিল যে এই লোকটাকে আমি গলা টিপতে যাচ্ছিলাম? কখন অনুশোচনা হচ্ছিল? সেই সময় যখন বুদ্ধদেব বাবু আপনাকে ডাকছেন, বা এরকম আর কোনো ইনস্ট্রাকশন আপনার কাছে? সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনে কোনোদিন অনুশোচনা হয়? কোনোদিন আমার সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনে কখনো অনুশোচনা হয়? আমি বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে জ্যোতিবাবুকে অপদার্থ বলতাম, সিপিএম এর থেকে বেঞ্চ থেকে আমাদের চিৎকার করে বলতাম কি করছিস। জ্যোতিবাবু কেন্দ্র থেকে তো আমি যেতাম। জ্যোতিবাবু যখন মারা গেলেন তখন আমাকে পার্থ চ্যাটার্জি বলছেন যে কেউ যাবে না। বললাম না, জ্যোতিবাবুর কেন্দ্র থেকে আমি যেতাম, আমি তো অবশ্যই যাবো। তখন সোনিয়া গান্ধী আসলেন, হাসিনা আসলেন। না দিদি আমাকে বললেন যে হাসিনাকে তোরা রিসিভ করবি। তখন আমি হাসিনাকে বললাম যে দিদি আমি তৃণমূলের এমএলএ সোনালী গুহ বোস। তখন বললেন ও আচ্ছা। হাসিনা ম্যাডাম তো একটু বাঙাল না, মানে আমরাও তো বাঙাল, কিন্তু উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তখন উনি বললেন আচ্ছা। তখন আমি বললাম আমাকে দিদি বলেছেন, মানে মমতা দি বলেছেন যে আপনাকে এখানে রিসিভ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কোনো খোঁজ রাখেনি? বিজেপি এখন কতটা খোঁজ রাখছে আপনার? বিজেপির একমাত্র ফাল্গুনী পাত্র, মহিলা মোর্চার যিনি সভানেত্রী, তিনি এসেছিলেন খবর নিতে। তখন প্রেস এসেছিল তার সঙ্গে। ফাল্গুনী পাত্র তো একটা নেত্রী। তখন তাকে বললেন যে দিদি আপনি পরিবর্তনকে কি প্রত্যক্ষ করতে এসেছেন? তখন ফাল্গুনী দি বললেন যে আমি আমার দেখুন এইখানে জানি আমার ভেতরের ঘরে সব করিবর গার্ড ওনাকে ভেতরের ঘরেই বসানো হয়েছিল। তখন আমি বললাম ফাল্গুনী দিদি তুমি কিছু খাবে? বললো না গো আমি খেয়ে এসেছি বাড়ি থেকে। তারপরে তখন উনি বললেন যে এখন এসে মনে হচ্ছে, তখন জ্যোতিপ্রিয় মল্লিক অলরেডি অ্যারেস্ট, বললেন আমি জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে কিছু বলতে পারবো না। সোনালী দিদি আমাদের মহিলা মোর্চার একজন এক্সিকিউটিভ বডির মেম্বার, সোনালী দিদির মাধ্যমেই কিন্তু পরিবর্তন আনা সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার যদি কখনো প্রয়োজন হয় এই সোনালী গুহকে, আপনি কি রেসপন্স করবেন? একদম না। মমতা বন্দ্যোপাধ্যায় যা ছেড়ে এসেছেন, মানে যা ছেড়ে এসেছেন, আমি যাকে ছাড়ি
মানে যে থুতু একবার ফেলি সেটা আর চাটি না, কি যেন এটাই যেন আমার এতে থাকে, মাথায় থাকে। মমতাদি ডাকলেও আমাকে অনেক প্রেসেরা জিজ্ঞেস করেছেন যে তোমাকে তো ডাকলেই দিদি তুমি চলে যাবে। আমি বলেছি না, আমি আর কোনোভাবেই যেতে চাই না। মানে তৃণমূল ছেড়ে আসার আর অনুশোচনা নেই, যে এসেছি বিজেপি, এখন বিজেপি। হ্যাঁ, বিজেপি। আমি সগর্বে বলি আমি হিন্দু, আমি ভারতবর্ষের নাগরিক, আমি বিজেপি করি। অনেক অনেক ধন্যবাদ। আজ কথা বললাম সোনালী গুহর সঙ্গে। তার মধ্যে যে চাপা অভিমান, ক্ষোভ, রাগ সবটাই কিন্তু তিনি ব্যক্ত করলেন আমাদের সামনে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যতই সম্পর্ক থাকুক না কেন, আর কিন্তু তিনি ফিরে যাবেন না। তিনি যে বিজেপি, এখন কিন্তু তিনি বিজেপি নেত্রী হয়েই লড়াই করবেন। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা। টুডে স্টোরি, মানুষের স্বার্থে, দাবিদারির ঊর্ধ্বে।